ওনার যে লিডার শেখ কোন দলের? কিন্তু শিবিরের। তার মানে শিবিরের কিন্তু একটা চেহারা ছিল একসময় এরকম। শিবিরকে আমরা একটা ভীতিকর দল মনে করতাম, জামাতকেও মনে করতাম তারা শিবিরকে যেহেতু লালন করতেছে তারাও বোধহয় সেরকম। 71-এও আমরা জামাতের আরেকটা চেহারা দেখেছিলাম, সেই চেহারাটা কিন্তু ভীতিকর ছিল। তো এর বিপরীতে গত 15 বছরে জামাত নানাভাবে অত্যাচারিত হতে হতে, নির্যাতিত হতে হতে, এবং তারা একটা অবস্থানে নিজেদের কিন্তু নিয়ে গেছিল, এবং শেষ পর্যন্ত যখন আসলো আন্দোলনের পরে আমরা যখন নতুন একটা জামাতকে দেখলাম, আমার কাছে মনে হলো যেন একটা অতীব ভদ্র এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষের কাছে যাচ্ছে, ওয়েলফেয়ার পলিটিক্স করছে, এরকম একটা কিন্তু তাদের আচরণগত একটা চেঞ্জ আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু যেই মাত্র তারা জাকসুতে জয়ী হয়ে গেল, তখন যেন মনে হলো যে আবার আত্মহারা হয়ে গেছে। তখন যেন তাদের নিয়ন্ত্রণহীন আচরণ দেখতেছি। উনি যেটা বলেছেন হাঙ্কি পাঙ্কি, উনি তো এটুকু বলেছেন কেবল। ওনার যে জেনারেল সেক্রেটারি উনি কি বলছেন যে 5 দফা দাবি না মানলে পরে 11 তারিখে ঢাকা শহরের চেহারা চেঞ্জ করে দিবে। অর্থটা কি? ঢাকা শহর কি ওনার বাবার নাকি? ঢাকা শহরে তো আমরা থাকি, তো আমরা যেখানে থাকি তার চেহারা ওনাকে চেঞ্জ করে দায়িত্ব কে দিছে? উনি চাইলেই পারে। তো এই যে কথাগুলো, এই যে আচরণগুলো, এই কথাগুলো যে মনোভাবের কারণে ভেতর থেকে আসে, সেই মনোভাবের থেকে কিন্তু হাঙ্কি পাঙ্কি আসছে। ঘি জিনিসটা কি রে ভাই? ঘি কি? ঘি তো আমরা বুঝি কি, উনি কি ঘি খাওয়ার জন্য উতলা হয়ে গেছেন? দেশের মানুষ তেল পায় না, উনি ঘি নিয়ে টানাটানি করতেছেন। আবার আঙুলও বাঁকা করবেন, ওটাকে একটু বুঝেন। বোতলের মধ্যে আঙুল ঢোকানোর পরে বাঁকা করে আঙুল কিন্তু বের করা যাবে না, আটকে যাবে, ওটা বুঝেন। এগুলি বোঝা দরকার। আমি ওনার সিনিয়র লিডারদেরকে বলবো, যারা বেশি কথা বলে না তাদের একটু আপাতত কিছুদিন ঘরে রাখেন। সামনে কিন্তু ইলেকশন, মানুষ কিন্তু একটা শব্দ থেকে সিদ্ধান্ত নেয়। ওকে, আপনি একটি কথা এখানে বলেছেন, সেটা হচ্ছে যে আগে শিবিরের যে ইমেজ ছিল সেই ইমেজ আপনার কাছে মনে হয়েছে অনেকটা পরিবর্তিত হয়েছে, কিন্তু আবার আপনি বলছেন সৈয়দ তাহেরের কথার পরে আপনি দেখছেন সেই আভাসই যেন। আমি একটু এই প্রসঙ্গে আপনার কাছে একটি কথা বলি যে আমরা এরকমটা অনেক সময় দেখি যে একরকম শিবিরের প্রশংসা অনেক জায়গায়, এবং আপনার অনলাইনে কমেন্ট করলেও, নেগেটিভ কমেন্ট করলেও আপনার উপর হামলে পড়বে, বা আপনি যদি কোনো মন্তব্যও কোথাও করেন আপনার উপর এক ঝাঁক মানুষ গালি দিয়ে দেবে, শিবিরের পক্ষে হয়ে সেই গালিগুলো দেবে। এটা আসলে কেন বলে আপনার মনে হয়? এটাকে সবাই তো জানে, এটা ওদের একটা বট বাহিনী আছে, এবং ইন্টারেস্টিং এটাও আমি বলবো যে ওই বট বাহিনীর সঙ্গে কিন্তু ওনার এই সমস্ত বক্তব্য কিন্তু কোনো পার্থক্য নেই, একই জিনিস। আমার কেন যেন মনে হয় যে বট বাহিনী ক্লাস মতো ওনারা নিয়েছিলেন, তাহলে একই ল্যাঙ্গুয়েজ হয় কেন? ওরা যে কথাগুলি বলে, যে কোনো একটা কথা বললেন, শিবিরে একটা সমালোচনা করলেন, জামাতের একটা সমালোচনা করলেন, যে ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে, এটা তো কোনো মানে আপনার ভদ্রলোকের ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তো অভদ্রলোক তো মুসলমান হয় না। ইসলাম ধর্মটাই তো ভদ্র ধর্ম, তাই না? এখানে যখন তারা যায় তাদের ধর্মের কথা বলে, তখন তো এটা মিলানো যায় না আসলে। এটা তাদের খেয়াল করতে হবে। শোনেন, অভদ্রতার ভাই কোনো রকম লজিক নাই। আপনি অভদ্র আচরণ করবেন এবং বলবেন যে আপনাকে সবাই ভালোবাসবে, এটা হয় না। এবং কি ওনার যারা বিদেশি যে আছে, এই আপনার শাখা প্রধান আছে, আমেরিকা একজন আছে নাকি জামাতের, কি আমেরিকা শাখা প্রধান ইলিয়াস হোসেন নাকি একজন আছেন, ওনার ভাষা দেখেন। ঠিক, জামাতের শাখা প্রধান বলছেন, ওনার দেখেন ভাষা, কি ভাষা সে কথা বলে, ওইটা শুনেই বোঝা যায় যে এটাই জানি জামাত। ওনার জামাতেরও উচিত। আবার এটা বলেন যে আমি কেমনি করে বললাম, আমি তো দেখি নেই। কারণ উনি আবার একদিন বলছেন যে উনি নাকি কি একটা প্রতিষ্ঠান করছেন, কি বাংলা এডিশন নাকি একটা, এর জন্য উনি নাকি শফিকুর রহমান সাহেবকে ফোন করছেন যে আমার এটা কোনো কিছু টাকা পয়সা দিয়েন। হ্যাঁ, তো এখন উনি নাকি টাকা দেয় নাই, এটা উনি বলছেন আর কি। আমার কথা হলো কি, টাকাটা চাওয়ার মতো সম্পর্ক তো ওনার আছে। উনি কি তারেক রহমানকে ফোন করছিলেন আমার টাকা দিয়ে? করেন নাই তো, তো ওনার করলো কেন? তার মানে ওনার সঙ্গে সেই রিলেশনটা আছে, তাই না? নিয়ে মাসুদ কামাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই। সেখানে একটি বিষয়ে, কয়েকটি বিষয় আছে, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, দলগুলোর প্রার্থী মনোনয়নে এখনো স্বচ্ছতার অভাব রয়েছে বলে তারা বলছে। আপনিও কি তাই মনে করেন? পাশাপাশি শুনতে চাই যে বিএনপি যে 237টা আসনে অলরেডি প্রার্থী ঘোষণা করেছে, আপনি কিভাবে দেখছেন? না, দলগুলোর প্রার্থী নির্বাচন তারা বলতেছে কিসের উপর? মাত্র 2টা দল প্রার্থী দিয়েছে, বাকি দল প্রার্থী নির্বাচনই করে নাই। এখন ওনারা যদি আগের নির্বাচনগুলির ইতিহাস ঘেঁটে যদি মন্তব্য করে তাহলে ঠিক আছে, কিন্তু কাজ তো করেছে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত তারা এই সময় পরিস্থিতি মূল্যায়ন করে। বিএনপি এবং 20 থেকে 24 অক্টোবর এই সময়ের মধ্যে তো বিএনপির প্রার্থী দেয় নাই, তাহলে এই নির্বাচন অস্পষ্ট, তাদের এই মন্তব্য ভিত্তিটা কি এটা তো বুঝতে পারি না। অস্পষ্টতা আছে,
আমাদের এখানে যেভাবে প্রার্থী নির্বাচন হয়, না, জামাতের প্রার্থী কিন্তু ঘোষণা হয়েছিল ওটা অস্পষ্ট না। তাহলে কি আপনার কাছে মনে হয় যে জামাতের প্রার্থী নিয়ে এই বক্তব্যটি দিয়েছে? এই মন্তব্য তখন জামাতের সঙ্গে এই মন্তব্য খাটেই না। জামাতের প্রার্থী নির্বাচন খুবই ওদের যে ওরা যেটাকে ডেমোক্রেসি বলে আর কি, ওদের মতো করে তারা করে, একটা সিস্টেমের মধ্যে তারা করে। ভোটিং সিস্টেম হয়, ভোট দেয়, সবাই স্থানীয় লোকজন ভোট দেয়, দিয়ে বলে কে কে প্রার্থী হবে। ওটা ওদের দলীয় শৃঙ্খলার মধ্যে আছে। এই মন্তব্য একদমই হাস্যকর মন্তব্য। এই মন্তব্যটা নির্বাচনী পরিবেশ নিয়ে বলছি যে নির্বাচনী পরিবেশ এখনো নাজুক, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে পতিত আওয়ামী লীগ তারা নির্বাচন কিভাবে হয় দেখে নেবে, আবার কিছু কিছু ঘটনাও ঘটছে মনোনয়ন পাওয়ার পরেই। ওভারঅল আপনার কি মনে হয় যে আসলে পরিস্থিতি নাজুক এবং সরকারের আসলে সেক্ষেত্রে কি করা? আমি এটাও এখনো মনে করি না। আমি মনে করি না, কারণ সেটা আমি বলি পুলিশ আসলে খুব ভালো অবস্থায় নাই। এটা নাই এই জন্য আমি পুলিশকে দায়ী করবো না, এই জন্য আমি দায়ী করবো গভর্নমেন্টকে। গভর্নমেন্ট মাঝে মাঝে বলে না যে পুলিশের সে মনোবল ফিরে আনা যায় না। এই গভর্নমেন্ট কি পুলিশের মনোবল ফিরে আনার জন্য কোনো পদক্ষেপ নিছে? একটা সিঙ্গেল একটা আপনি দেখেন স্টেপ নিছে এই গভর্নমেন্ট? নাই। কাজে পুলিশের মনোবল ফেরার কোনো কারণও নাই। কিন্তু তারপরেও আমি মনে করি, যেহেতু আপনার সেনাবাহিনীকে নামানোর কথা বলা হচ্ছে, এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, একদম মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সম্ভবত নামানো হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে। সেটা যদি হয় তাহলে আমি মনে করি ভাই এই নির্বাচনের পরিবেশ নিয়ে খুব একটা ঝামেলা হবে না, এটা আমার ধারণা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যতটা আশঙ্কা করেছে অতটা ঝামেলা হবে না। আবার মাঝখানে বিভিন্ন পত্র, বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়াতে শেখ হাসিনার একটা ইন্টারভিউ দেখলাম। সেই ইন্টারভিউতেও কিন্তু উনি বলে নাই যে তারা নির্বাচন প্রতিহত করবে, তারা ভোট না দেওয়ার আহ্বান জানাইছে। এখন যদি ওনার আহ্বান যদি ওনার দল লোকটা মানে, ওনার যারা নেতা কর্মী আছে অথবা যারা নাকি সমর্থক আছে, তারা যদি মানে, তাহলে এখানে আমি সংঘাতে কোনো ইঙ্গিত দেখি না। কাজে আমি কিন্তু নির্বাচন নিয়ে যে নির্বাচন হবে না, নির্বাচন মারামারি হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে, এই ধরনের বিষয় কিন্তু আমি মনে করি না ভাই। আমি মনে করি যে যতটুকু যা ঝামেলা হতে পারে, এটা হলো যা হবে এটা হলো হবে অন্তর্দলীয় কোন্দলের কারণে হবে। মানে বিএনপি যে জামাতকে পিটাবে না, জামাত এসে বিএনপিকে পিটাবে না, সেটা আমরা মনে হয় কিছুটা দেখছি অলরেডি। এটা হবে না, যেটা হবে অন্তর্দলীয় কোন্দল, যে যিনি নম্বর বিএনপি সমস্যাটা বেশি হবে। কারণ বিএনপি কি করবে? বিএনপির একটা এলাকায় 10 জন 12 জন প্রার্থী হয়ে গেছে। এখন একজন মনে করেন যেটা নাকি তারেক রহমান বলছেন যে আমি তো একজনের বেশি দিতে পারবো না, তাহলে বাকি 9 জন আনহ্যাপি হবে। এখন উনি বলেন যে বাকি 9 জনকে আমরা অন্যভাবে দেখবো, অন্যভাবে তাদের মূল্যায়ন করবো। এটা বলাতে আমি আবার খুশা দিচ্ছি যে অন্যভাবে মূল্যায়নটা কেমন করে করে, তাহলে তাদেরকে আপনি হাত পাতা হিসাবে দিবেন? ভাই মানুষ তো বলবেই, আমার মতো লোক তো আছে, বহুত আছে না, এমনি বলবে। এখন উনি পড়ে গেছে একটা চেঙ্গির মধ্যে, কোন দিকে যাবে? এদিকে বললেও বলে ধরে, ওদিকে বললেও ধরে। কিন্তু এর মধ্যে কিন্তু ওনাকে ম্যানেজ করতে হবে, এবং কতটা ডিপ্লোম্যাটিক্যালি সেটা ম্যানেজ করতে পারবে, এটা ওনার যারা সহযোগী আছে, বুদ্ধিদাতা পরামর্শদাতা আছে, সাইমন পারভেজ আছে। আচ্ছা, আপনি তো বললেন যে জামাত খুব সুশৃঙ্খলভাবে কাজ করে, ক্যাডার ভিত্তিক রাজনীতি তারা করছে এবং স্বচ্ছতার সাথেই তারা নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করছে, এমনটাই আপনি বললেন। কিন্তু আমরা দেখছি জামাতেও এবার কোন্দল নমিনেশন দেবার পর, আমরা যদি উল্লেখ করি পাবনা 5, ময়মনসিংহ 6, কুমিল্লা 4, এই আসনগুলোতে প্রকাশ্যে বিরোধ এবং প্রার্থীকে লাঞ্ছনা, অবাঞ্ছিত ঘোষণা করা, এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। আপনার কি মনে হয় তাহলে আসলে সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি যেটা জামাত করে এসেছে সেটা কি ভেঙে পড়ছে? শুনেন, ক্যাডার ভাঙে নাই, মূল সমস্যার কথা আমি বলি। মূল সমস্যাটা হলো যখন নাকি একটা দল নিজেরা ভাবে যে আমরা ক্ষমতায় যাচ্ছি, তখন এই ধরনের কোন্দল হবে, একটু না হলে একটু হবে। কারণ সেটা সবাই তো ক্ষমতার ভাগটা চায়। আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে মূল থিওরিটা কি? তারা দেশটাকে মনে করে একটা বিশাল একটা কেক, এই কেকের আমি কতটুকু ভাগ পাবো। কেক কি করে খায়? তো আর তো কিছু করে না, ওটা কতটুকু পাবো, যতটুকু পাবো অতটুকু আমি খাবো। এই হলো আমাদের দেশে কোন্দল হওয়া মানে ক্ষমতায় যাওয়ার বার্তা। আমি কেকটা পাইলাম না, কেকটা আমি হয়তো পাইলে একটু উচ্ছিষ্ট পাবো, কিন্তু পুরো এই জিনিসটা কিন্তু এখন জামাত কেন যেন মনে করতেছে যে তাদের মধ্যে একটা চান্স আছে, যে জন্য এই ঝামেলাগুলি হচ্ছে। যদি চান্স না থাকতো দেন আপনি এনসিপি, কোনো ঝামেলা হবে না, এনসিপি কোনো ঝামেলা হবে না, দেখেন আপনি কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আমরা সেটা মনে করেন আমরা ক্ষমতা যাবে এক নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া ওদের দলের কেউ মনে করে কিনা আমার সন্দেহ আছে, পাটোয়ারি মনে করে যে আমরা ক্ষমতায় যাব, কিন্তু এটা বাস্তবতা ভাই। ঠিক আছে, আমি যখন তারা ক্ষমতার জন্য যখন দাবিদার হবে, ধরেন 5 বছর পরে, আমি তো আশা করি যে আপনার 5 ইয়ার তারা ক্ষমতার দাবিদার হইতেও পারে। যদি হয়
তখন দেখবেন ওখানেও ঝামেলা হবে। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। সাইমুম পারভেজ, আপনি আইআরএর এই প্রাক নির্বাচনী প্রতিবেদনটাকে কিভাবে দেখছেন? আপনার কাছে একটু শুনবো। সেখানে তারা নির্বাচনী পরিবেশ বলছে নাজুক, এখনো নিরাপত্তা বাহিনী নিরপেক্ষতার ক্ষেত্রে অবিশ্বাস রয়েছে, সেই মন্তব্যটিও এখানে আছে। রাজনৈতিক এবং অংশীদারদের সঙ্গে নিয়মিত সংলাপ গুরুত্বপূর্ণ, সেরকম সংলাপের অভাব আছে বলেই নিশ্চয়ই এই কথাটি বলছে। এবং এর সাথে একটু অ্যাড করি, যেটা মাসুদ কামাল যেটা বললেন, যে প্রার্থীদের আপনারা নমিনেশন দিচ্ছেন না এবং বলছেন যে অন্যদেরকে ভিন্নভাবে পুরস্কৃত করা হবে, সেই ভিন্নভাবে মানে কিভাবে আসলে পুরস্কৃত করা হবে? না, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি প্রথমেই আইআরআই এর কথা বলি। আইআরআই কিন্তু নতুন না, হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন সময় তারা এসেছে, তারা জরিপ করার চেষ্টা করেছে এবং আমরা শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে শেখ হাসিনা কত গ্রহণযোগ্য সেটা নিয়েও জরিপ তারা করেছে এবং তারা দেখিয়েছে যে যেমন 2014 ইলেকশনে মনে করেছিল, 18 সময় করেছিল, তারা কিন্তু খুব একটা যে শেখ হাসিনার বিরুদ্ধে সার্ভে রেজাল্ট পেয়েছে সেটা না সেই সময়। হ্যাঁ, তার মানে আইআরআই এর যে মূল্যায়ন, সেই মূল্যায়ন এবং যারা কাজ করেন তাদের সাথে আমি মোটামুটি তাদেরকে চিনিও, তো যে কারণে এইটা নিয়ে আমি আসলে খুব একটা বদার করি না। হ্যাঁ, কারণ একটা যখন আপনি একটা সার্ভে করবেন সেটা তো একটা প্রক্রিয়া আছে, তাই না? একটা স্যাম্পল সাইজ আছে, আপনার তো একটা লার্জ স্যাম্পল সাইজ লাগবে। অথবা যদি আপনি এই ইলেকশনের নমিনেশন সার্ভেও করেন তাহলে একটা বড় একটা স্যাম্পল সাইজ নিয়ে এমপিদের যারা নমিনেট করা হয়েছে এই প্রত্যেকটা দলের সাথে এবং প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট তাদেরকে আপনি তুলনামূলক সবগুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে যাবেন। তারা সিদ্ধান্ত দিয়ে দিলেন একটা রাজনৈতিক দলের অস্পষ্ট একটা ঘোষণা নিয়ে, যেমন বিএনপিটা দেখতেন, এনসিপি বাকি আছে, অন্যান্য রাজনৈতিক দল বাকি আছে, তখন মনে জামাত শুধু দিয়েছিল। এইগুলো হচ্ছে কি, আমরা তো একটা আমাদের জাতি হিসেবে আমরা এখনো একটা কলোনিয়াল একটা বিষয়ের মধ্যে বসবাস করি। আমরা এখনো একটা ওদেরকে মাস্টার মনে করি, একটা মাইন্ডসেট কিন্তু আমাদের মধ্যে রয়েছে, যে বিদেশ থেকে কোনো কিছু আসলে সেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে আমরা দেখি। এটা আমাদের দোষও আছে, যেমন মনে করেন আমাদের ইনস্টিটিউশনগুলো আমরা স্ট্রং করতে পারিনি, যে কারণে আমাদের দেশে কেউ পিএইচডি করলে তার গুরুত্ব কম থাকে। আমরা যারা বাইরে থেকে আসছি তো মনে করা হয় যে অনেক কিছু আমরা জানি, সেটা নাও হতে পারে কিন্তু। হ্যাঁ, তো যে কারণে এটা কিছু কারণ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আইআরআইকে এত আমার কাছে তাদের মন্তব্য অবশ্যই দিবে, এরকম অনেক সংগঠন আসবে, অনেক ধরনের মন্তব্য দিবে, এবং যারা যে মন্তব্যগুলো তারা দিয়েছেন এগুলো তো আসলে এক ধরনের ঢালাও, খুব জেনারেল একটা মন্তব্য তারা দিয়েছেন। হ্যাঁ, যেমন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এইটা যদি আমি বসে আলোচনা করি, এই ফাইন্ডিংসগুলো কিন্তু আমাদের আধা ঘন্টার মধ্যেই আলোচনায় আসবে, বিশেষ কোনো গবেষণা দরকার পড়ে না। কিন্তু সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমি এগ্রি করি আপনার সাথে। আপনি যেটা বলছেন যে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা বের হতে পারিনি, এটা খুবই সত্যি কথা। কিন্তু পাশাপাশি পরাশক্তির যে ভূমিকা, সেখান থেকেও তো আমরা বের হতে পারিনি। আমরা জানি যে এখনো পর্যন্ত সেই পরাশক্তিদের কোনো অংশ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা কি দেখতে চায় সেটা আপনি জানেন, আমিও জানি। এই জায়গা থেকে এবং আমরা বিভিন্ন লবিস্ট গ্রুপের কথাও শুনছি, জাতিসংঘে যাতে নির্বাচনের সময় কোনো সহযোগিতা না করা হয় সেরকম একটা নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত দল সেই চিঠিটা দিচ্ছে। দেশের কার্যক্রম তারা করতে পারছে না, কিন্তু বহির্বিশ্বে করছে। সেটার ইম্প্যাক্ট তাহলে কি হতে পারে? দেখেন, আমরা তো এমন একটা পৃথিবীতে বসবাস করি, এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে আসলে আপনি আলাদাভাবে থাকতে পারবেন না। হ্যাঁ, এটা পলিসি অফ আইসোলেশন আপনি নিতে পারবেন না, আপনাকে সবার সাথে মিলেই থাকতে হবে। তো আমরা তো একটা যে নতুন যে নিও লিবারেল অর্ডারের মধ্যে আমরা বসবাস করি, আমরা বিশেষ করে ট্রেডের ক্ষেত্রে আমাদের সবার সাথে সবার একটা যোগাযোগ থাকে। আমাদের যে বড় বড় শক্তিগুলো রয়েছে তাদের নানা ধরনের ক্যাপিটাল আছে, শুধুমাত্র এটা অর্থনৈতিক ক্যাপিটাল না, তাদের কালচারাল ক্যাপিটাল রয়েছে, তাদের নানা রকম ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি, যে কারণে আপনার কিছু কিছু বাধ্যবাধকতা রয়েছে। এই বাধ্যবাধকতার হচ্ছে ল একদম আপনাকে বলে দেয় না যেটা মানতে হবে, কিন্তু কিছু কিছু সময় আপনাকে এই ইন্টারন্যাশনাল সিস্টেমের সাথে তাল মেলানোর জন্য, তাদের সাথে সম্পর্কটা ঠিক করার জন্য তাদের কিছু কথা আমাদের আমলে নিতে হয়। কিন্তু এইটা মনে রাখতে হবে আমাদের যে শেষ পর্যন্ত এক্স্যাক্টলি, এটা মনে রাখতে হবে এই দেশটা আমাদের, সিদ্ধান্ত গ্রহণের অধিকারও আমাদের, ফাইটের ওই জায়গাটা আমাদের অবশ্যই থাকতে হবে। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়ও
আমাদের এখনকার যারা পরাশক্তি বলে আপনি বলছেন তাদের অনেকেই শেখ হাসিনার যে সমালোচনা করেছেন সেই সমালোচনাটা অনেক মাপা সমালোচনা, এবং এটা একটা বড় কারণ হচ্ছে শেখ হাসিনা তাদেরকে অনেক সময় বিভিন্ন বিজনেস ডিল দিয়ে তাদেরকে খুশি রেখেছেন, তাই না? এখনকার ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলো মূলত ট্রেড রিলেশনস আসলে, তাই না? তো সেটা এই কারণে আমি আসলে আইআরআই এর এইটা এত বেশি বলছি না। সেকেন্ড যে দ্বিতীয় প্রশ্ন উত্তর যে কিভাবে মূল্যায়ন করা হবে, কারণ আমাদের যে বিএনপি সেই বিএনপির গত 15-16 বছরে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস রয়েছে। এখন এই দলের প্রতি নানা মানুষ নানাভাবে কন্ট্রিবিউট করেছে এবং তারা প্রত্যেকেই মনে করেন যে তারা যোগ্যতম প্রার্থী। এখন এর মধ্যে থেকে একজনকে চুজ করে নিয়েছেন, বাকি হচ্ছে দেখা যাচ্ছে 3-4 জন আছে তারা বলছেন যে আমিও তো যোগ্যতম কারণ। তা আমি বলবো যে 80% আসনে কিন্তু আমি অসন্তোষ দেখিনি। কিছু অসন্তোষ আমরা দেখেছি ছোটোখাটো, হচ্ছে যে যেখানে হচ্ছে একটু হালকা হয়তো বিক্ষোভ টিক্ষোভ করা হয়েছে। যেমন আমার বাবা ইলেকশন করছেন, সেই আসনে আমি দেখেছি যে আমার যে প্রতিদ্বন্দ্বী 2 জন আছেন আমার বাবার, তারা ইভেন সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা আজকে থেকে হচ্ছে আমার বাবার নাম শাহজাহান মিয়ার জন্য আমরা কাজ করব। এরকম অনেক আসনে কিন্তু হয়েছে। তার মানে আমরা কি এক্সেপশনকে আমরা এক্সাম্পল হিসেবে ধরবো, নাকি আসলে যেটা বড় সংখ্যায় হয়েছে 80% 90% সেটাকে আমরা ধরবো? সেই কারণে আমার কাছে মনে হয় যে এইটাকে তাদের জন্য যারা আপনার এক্সেপশনের কথা বলেন, যারা স্যাক্রিফাইস করছে এবং বলছে যে এটা খুবই চমৎকার একটা প্রশ্ন উনিও উত্থাপন করেছেন। সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন যে এটা কিভাবে একভাবে হতে পারে। সেটা হচ্ছে তাদেরকে ইজারা বা অন্য না দিয়েও করা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের এখানে 2টা কাঠামো আছে, একটা সরকারের কাঠামো রয়েছে, একটা দলের কাঠামো রয়েছে। আপনি যাদেরকে আপনি প্রার্থীটা দিতে পারছেন না তাদেরকে কিন্তু আপনি ওই অঞ্চলের বিএনপি সভাপতি করতে পারেন, ওই অঞ্চলের হচ্ছে অন্যান্য পজিশন আপনি দিতে পারেন, দলীয় পজিশন দিতে পারেন, তাকে আপনি সাংগঠনিক সম্পাদক বানাতে পারেন ডিভিশনে ইত্যাদি। নানা রকম একটা দলের কিন্তু স্ট্রাকচার রয়েছে যেটাও সম্মানিত হচ্ছে পজিশন। তো আমার কাছে মনে হয় যে উনি অন্যভাবে মূল্যায়ন করতে যে শুধুমাত্র টাকা দিয়েই মূল্যায়ন করতে হবে, শুধুমাত্র সুবিধা দিয়েই মূল্যায়ন করতে হবে সেটা না, এটা সম্মানের মূল্যায়নও আছে। যেমন এর মধ্যে একটা বড় অংশ যারা শিক্ষিত, যারা হচ্ছে নানা ধরনের এক্সপার্টিস তাদের রয়েছে, তারা আমাদের হয়তো আপার হাউসেও চলে আসতে পারেন, তাই না? আমাদের এই যে বাংলাদেশে প্রচুর ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশনগুলোতে হচ্ছে লিগালি হচ্ছে পলিটিক্যাল হেড নিয়োগ করা হয়, তাই না? প্রচুর ইনস্টিটিউশন আছে, সেখানে তাদের হয়তো নিয়োগ দেওয়া হতে পারে যদি তাদের যোগ্যতা থাকে। তো এইভাবে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র হচ্ছে যে ইললিগালি নানাভাবে সুবিধা যে মূল্যায়ন করা সেটা না, হচ্ছে লিগালি এবং আমাদের নিয়ম মেনেই হচ্ছে নানাভাবে তাদেরকে পদায়ন করা সম্ভব বলে আমি মনে করি। সারওয়ার তুষার, আমি আপনার কাছেও এই রিপোর্ট সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই। পাশাপাশি একটু জানতে চাই যে আপনারা তো এখন বলছেন 300 আসনে প্রার্থী দেবেন এবং কারোর সাথে জোট আপনারা করছেন না। মনোনয়ন কবে থেকে, প্রার্থীদের নাম আমরা কবে পাবো? এবং জি, এটা জরিপ তো এরকম অনেক হয়েছে এবং আরো হবে। আর আইআরআই এর বিশেষ উদ্দেশ্য থাকে বিভিন্ন জরিপ করার আগে। তবে এখানে একটা যেটা কথা এসেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যায্যতা, এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এটা কিন্তু বাস্তবতা আছে। মানে আমরা লোকাল পর্যায়ে যাচ্ছি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা যে এখনো পর্যন্ত মানুষের মধ্যে আস্থাহীনতা আছে, অবিশ্বাস আছে, এটা সত্য, এবং আতঙ্ক আছে। একটা প্রশ্ন খুব বেশি শোনা যায়, সেটা হচ্ছে নির্বাচন হবে, এই প্রশ্নটা। মানে আমার কাছে অবশ্য ব্যক্তিগতভাবে কখনোই মনে হয় না যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হচ্ছে। নানা ধরনের ধূম্রজাল তৈরি করার চেষ্টা হয়, কিন্তু ইলেকশনের পথেই আমরা যাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে, ফলে ওই অবিশ্বাস এবং আস্থাহীনতা আছে, এটা সত্য। এখন এটা কাটানোর দায়িত্ব সরকারের। প্রধান উপদেষ্টাকে আমরা বারবার বলতে শুনি উনি শ্রেষ্ঠ নির্বাচন করবেন, কিন্তু মানে বাংলাদেশ ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে হবে। শ্রেষ্ঠ নির্বাচন করলেও সুষ্ঠু নির্বাচন করতে হবে। এখন এটা তো শুধুমাত্র উনি বলবেন আর হয়ে যাবে এরকম না, এই জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ নেওয়ার কিছু ঘাটতি সরকারের দিক থেকে আমরা দেখতে পাই। এর বাইরে আমাদের দলের কোথায় কোথায় ঘাটতি দেখতে পান? মানে আসলে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন কতটুকু সরকারের কর্তৃত্বের আওতায় আছে বা কতটুকু নিয়ন্ত্রণে আছে, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন করা যায়। যেমন আপনি দেখবেন প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে বললেন যে জনপ্রশাসনের ব্যাপারগুলো এবার আমি দেখবো, অথচ উনি কিন্তু শুরু থেকেই জনপ্রশাসন উনার কাছে। এই জনপ্রশাসন নিয়ে যে একটা কমিটি করা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ টিয়োগ দেওয়ার জন্য, ওই ক্যাবিনেট কমিটি বা এরকম টাইপের, তো সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রশ্ন করেছে। আপনাদের বিশেষত বিএনপি প্রশ্ন করেছে, আমরা প্রশ্ন করেছি, এবং আপত্তিও জানিয়েছে। আপনাদের মিটিং এ জুলাই সনদ নিয়ে মিটিং এ কিভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেগুলো নিয়ে অনেক, যেমন আগে
পিএম অফিসে ছিলেন, নিযুক্ত ছিলেন এমন একজনকে ডিসি করা হয়েছে, এরকম কয়েকটা উদাহরণ আছে। হ্যাঁ, এখন এই নিয়োগগুলো কিভাবে হয়েছে, এখানে অনেক ভুতুরে কাণ্ড ঘটে গেছে যেটা নিয়ে আমরা কোনো কেউ হয়তো বুঝতেও পারি না। এখন অনেক নির্বাচনের 3 মাস আগে এসে প্রধান উপদেষ্টার সম্বিত ফিরেছে যে এটা আমাকে দেখতে হবে, কিন্তু এটা কিন্তু তার আওতায় ছিল, কিন্তু উনি 3 মাস পরে, মানে নির্বাচন 3 মাস আগে এটা বুঝতে পারলেন। এটা খুব দুঃখজনক আর কি। তো অনেক সময় মনে হয় যে তিনি ভাবেন যে ওনার যেহেতু ইন্টেনশনে কোনো ঘাপলা নাই, সুতরাং হয়ে যাবে সবকিছু, ওনাকে দেখলেই উনি সামনে থাকলেই সবকিছু হয়ে যাবে। কিন্তু ব্যাপারগুলো তো সহজ না, অনেকগুলো পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। আমলাতন্ত্রের ভেতরে অনেকে আছে যারা আসলে আগের রেজিমের প্রতি লয়াল, ফলে তাদেরকে আপনার চিহ্নিত করা, তাদেরকে এই ইলেকশন পুরো প্রসেস থেকে দূরে রাখা, এগুলো অনেকগুলো প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেওয়ার আছে যেটা আমরা সরকারের তরফ থেকে দেখিনি। এবং আমার কাছে মনে হয় ধরেন এই উপদেষ্টাদেরকে দেখলে আমার যেটা মনে হয় তাদের মধ্যে সিরিয়াসনেস নাই, মানে এরকম একটা ক্রিটিক্যাল টাইম আমরা পার করছি, এই টাইম পার করার জন্য যে ধরনের শক্ত এবং দৃঢ় মানসিকতার হওয়া দরকার সেটা তাদের মধ্যে আমি সামহাও মাঝে মাঝে মিসিং দেখি। এবং তাদের কাছে মনে হয় যে তারা একটা পেইড লিভের মধ্যে আছে। আমি অনেকবার বলেছি কথাটা যে তারা একটা পেইড লিভের মধ্যে আছে, তারা আবার যার ওই যে একটু আগে আমরা আলাপ করছিলাম যে কাজ টাজ করে আবার কিন্তু চলে গেছে আমেরিকায়, এরকম হওয়ার ব্যাপার আছে যে আমি আমার আগের জায়গায় ফিরে যাব। কিন্তু আপনাকে যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে 1.5 বছরের জন্য, যে ট্রানজিশন পিরিয়ডটা সুন্দর মতো হওয়া, শান্তিপূর্ণ হওয়া, এবং এটা কিন্তু এটা মানে আপনার ওই বার্ডেনটা ফিল করতে হবে, মানে ওইটা তাদেরকে সামহাও এটা মনে হয় না আর কি। এর বাইরে আমাদের নমিনেশন নিয়ে যেটা, আমরা তো কিছু নাম অলরেডি প্রকাশিত হয়েছে মিডিয়া মারফত, সেগুলো আমাদের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না, কিন্তু মোটামুটি সেগুলো সবাই যেগুলো জানে শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে, যেমন আমাদের আহ্বায়ক কোথা থেকে ইলেকশন করবেন, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, তাসনিম জারা, কিংবা আমরা কোথা থেকে ইলেকশন করব, সেগুলো মোটামুটি সেটেল। ওই জানা জিনিসগুলি পত্রিকায় আবার এসেছে। আমরা বলেছি 15 নভেম্বর আমরা প্রথম মানে নমিনেশনটা, মানে প্রাইমারিলি 70 থেকে 80টা আসনের নমিনেশন আমরা ঘোষণা করব। আজকে কিন্তু আমাদের যে ইলেকশন টিম তারা কিন্তু নমিনেশন আহ্বান করেছেন, যে নমিনেশন ফর্মটা ওপেন করেছেন এবং যে কেউ চাইলে নমিনেশন মানে আবেদন করতে পারবে আর কি। এখন সেটা যে কোনো শ্রেণী পেশার মানুষ এবং দলের লোক যারা আছে তারা যদি ক্রাইটেরিয়া ফিল আপ করে তাহলে আমরা সেটার স্ক্রিনিং হবে বা যাচাই বাছাই হবে। এটা আজকে থেকে আমাদের প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আমরা আশা করি যে আমরা এবার যেটা ইলেকশনের জোটের ব্যাপারে এসছে, জোট করার প্রতি আমাদের এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা নিজেরা, যেহেতু এবার আমরা প্রথম ইলেকশন করছি এবং দলের বয়স 1 বছর হওয়ার আগেই আমাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে, এটা একটা বিগ চ্যালেঞ্জ। আবার একটা বড় সম্ভাবনা এই দিক থেকে যে আমাদের এই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক বিস্তৃতির একটা সুযোগ আছে, সাংগঠনিক কাঠামো গড়ে তোলার একটা সুযোগ আছে, ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমাদের দলকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। কারণ যেহেতু এখনও আমরা সাংগঠনিক রিকনস্ট্রাকশনের মধ্যেই আছে, কিন্তু এখনও সাংগঠনিক পুনর্গঠন চলছে, তো সেইটা আর কি ইলেকশনের ক্যাম্পেইন এবং এই দুটো কিন্তু এক জায়গায় আছে, সাংগঠনিক বিস্তৃতি এবং নির্বাচনী প্রস্তুতি। এবং আমরা যেহেতু আপার হাউসে পিআর এর ব্যাপারে সিরিয়াস, আমরা লোয়ার হাউসে পিআর চাই না, আমরা খুব বলেছি যে আমরা এটা ডেড এগেনস্ট, এটা আমরা চাই না, কিন্তু আপার হাউসে পিআর আমরা চাই। সেই ক্ষেত্রে আপনার একটা পার্সেন্টেজ অফ ভোট ইম্পর্টেন্ট, কত পার্সেন্ট ভোট আপনি সারা দেশে পাচ্ছেন। আর আমরা যে সকল দলের ব্যাপারে জনভিত্তিক কত পার্সেন্ট ভোট আপনারা পেতে পারেন, আপনার কি মনে হয়? সেটা নানা ধরনের জরিপে, কোনো জরিপে দেখা গেছে 15%, 16%, কোনোটাতে কম দেখা গেছে, আবার এটা তো সামনে বাড়তেও পারে। আপনারা ইন্টারনালি কোনো সার্ভে করেছেন কখনো? না, আমাদের নিজস্ব একটা সার্ভে হচ্ছে, কিন্তু সেটা এখনই আমি বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো 20+% ভোট মানেই হচ্ছে একটা দল বড় দল হিসেবে স্বীকৃত। বাংলাদেশে যে দলগুলো মানে অতীতে সরকার এসছে তারা দেখবেন আপনি 30% ভোট পেয়েও সরকার আসার ইতিহাস আছে। 91 সালে বিএনপি সম্ভবত 30.8% ভোট পেয়েছে। এই যে আমরা যে কোনো দলের পক্ষে যখন কথা বলি তখন কিন্তু আমরা এই পার্সেন্টেজ অফ ভোটটা দেখাই, যে অমুক দলকে আপনি আসতে দিবেন না ইলেকশনে, তার এত পার্সেন্ট ভোট আছে। পার্সেন্টেজ অফ ভোটটা খুব ইম্পর্টেন্ট এইটা। এবং আমরা কিন্তু এই যে জাতীয় পার্টি কত পার্সেন্ট পেতে পারে বলে মনে হয়? জাতীয় পার্টির কোনো পার্সেন্টেজ অফ ভোট নাই, যদি না সকল আওয়ামী লীগের তাকে ভোট দেয়, এবং সেটা দিবে বলে আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের ভোট যারা ভোটার, এটা এই আলাপটা হচ্ছিল, আওয়ামী লীগ যদি শেখ হাসিনা নির্দেশও দেন তবু আওয়ামী লীগের লোকজন থেকে তিনি ভোট থেকে বিরত রাখতে পারবেন না, তারা ভোট দিতে যাবে। এবং দেখেন যে 24 সালের দামি ইলেকশনে, ওই ইলেকশনে আওয়ামী লীগরা ভোট দিতে গেল না কেন? আওয়ামী লীগের যে ভোট বাক্স, সেই ভোট বাক্স নিয়ে আমরা দেখছি এটা টানাটানি হচ্ছে একরকম। জামাত থেকেও চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রকম মন্তব্য সেখানে আমরা দেখছি করছে। আপনার কি মনে হয় যে জামাত কি একটা জিনিস হচ্ছে, দেখুন যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নাই,
যিনি বাংলাদেশের নাগরিক, তার একটা দলীয় বিশ্বাস আছে, তাকে কি আমরা বাংলাদেশ থেকে বের করে দিব? এটা তো আমরা চাই না, না। নিশ্চয়ই তা না। এবং তাকে তো এই সুযোগটা দিতে হবে। আমরা যে ধরেন রিকনসিলিয়েশন, এই ধরনের বড় বড় ঘটনার পরে সাউথ আফ্রিকা থেকে শুরু করে অন্যান্য অনেক দেশে মানে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, নানা ধরনের কমিশন করে কিন্তু একটা রিকনসিলিয়েশনের প্রসেস রাখে। তা আমাদের দেশের রিকনসিলিয়েশন প্রসেসটা কি? আওয়ামী লীগের ভোটার আছে, এটা তো আমরা আগে থেকে ধরে নিতে পারি না, আমরা তাদেরকে ভোটার হিসেবে ধরে নিতে পারি, এবং অ্যাভেলেবল যে সকল পার্টি আছে তার সেখান থেকে তারা ভোট দেবে, এবং তারা ভোট দিয়ে বিভিন্ন দলের মধ্যে দিয়ে এটাতে তারা এক ধরনের নাজাত হবে। আমি মনে করি যে ঠিক আছে, যারা ভোট দেবে না, এরকম বাংলাদেশের সব ইলেকশন এরকম থাকবে যে কিছু কিছু মানুষ ভোট দেবে না, কিন্তু বাকি যারা ভোট দেবে, এই ভোট দেওয়ার মধ্যে থেকে আওয়ামী লীগের খাঁচার মধ্যে তারা যে বন্দী ছিল এখান থেকেও বের হওয়ার একটা সুযোগ তৈরি হবে। তারা তাদের পছন্দের দল বেছে নেবে এবং তারা ভোটার হিসেবে বাংলাদেশের তাদের সমস্ত অধিকার নিশ্চিত করা হবে, এবং এটা সকল দলেরই দায়িত্ব। যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, যারা ক্রিমিনাল, তাদের বিষয়টা একেবারেই আলাদা। আমাকে